সবাইকে নমস্কার। আমি হৃদয় চন্দ্র বর্মন, কুষ্টিয়া মেডিকেল কলেজের ৩য় বর্ষের একজন শিক্ষার্থী। আজকে আমি আপনাদের দেখাতে চাই অ্যাবডোমেন এক্সামিনেশন। তো এই অ্যাবডোমেন এক্সামিনেশনের মেনলি 4টা ধাপ থাকে। তো 4টা ধাপ হচ্ছে কি কি? ইন্সপেকশন, দেন হচ্ছে পালপেশন, পারকাশন অ্যান্ড অস্কালটেশন। এই 4টা ধাপ আমরা ধাপে ধাপে করব। তো তার আগে আমরা পেশেন্টের সাথে গ্রিটিং, ইন্ট্রোডাকশন, কনসেন্ট অ্যান্ড প্রপার এক্সপোজার অ্যান্ড স্ক্রিনিং করে নেব। তো নমস্কার, আমি হৃদয় চন্দ্র বর্মন, কুষ্টিয়া মেডিকেল কলেজের 3য় বর্ষের একজন শিক্ষার্থী। আমি আপনার অ্যাবডোমেন পরীক্ষা করতে চাই। এতে আপনি কোনো ধরনের ব্যথা এবং কোনো ধরনের সমস্যা অনুভব করলে অবশ্যই আমাকে জানাবেন। আমি কি আপনার পরীক্ষাটা করতে পারি? ধন্যবাদ। তো আমরা পেশেন্টের প্রথমে প্রপার এক্সপোজার করে নেব। এই যে আমরা পেশেন্টের প্রপার এক্সপোজার করার ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব যে মিড চেস্ট বলতে হচ্ছে নিপলের বিলো দ্য নিপল অ্যান্ড হচ্ছে মিড থাই বরাবর করে নেওয়ার চেষ্টা করবো। কিন্তু যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে মিড থাই বরাবর করা সম্ভব না, সেক্ষেত্রে আমরা স্যারকে জিজ্ঞাসা করব। স্যার যদি আমাদেরকে কনসেন্ট দেন, সেক্ষেত্রে আমরা যে প্রপার স্ক্রিনিংয়ের মাধ্যমে ওনার মিড থাই পর্যন্ত এক্সপোজ করে নেব। তো যেহেতু আমাদের এখানে মিড থাই পর্যন্ত এক্সপোজ করা সম্ভব না, সেক্ষেত্রে আমরা ওনার অ্যান্টেরিয়র আইলেগ স্পাইন পর্যন্ত প্রপার এক্সপোজার করে নেব। ঠিক আছে, লাগবে না। তো তাহলে আমরা প্রথমে আমাদের যে অ্যাবডোমেন এক্সামিনেশনের 4টা ধাপ, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন অ্যান্ড অস্কালটেশন। তো প্রথমে আমরা যে ধাপটা সেটা হচ্ছে ইন্সপেকশন শুরু করি। তো আমরা প্রথমেই দেখে নেব যে অ্যাবডোমেন 3 সাইড থেকে। প্রথমে আমরা দেখব হচ্ছে পেশেন্টের লেভেল বরাবর। প্রথমে আমরা দেখে নিচ্ছি, আপনি শ্বাস নেন। তারপরে আমরা দেখে নেব লেগ সাইড বরাবর। তারপরে আমরা দেখে নেব হেড সাইড বরাবর। প্রথমে আমরা কি ইন্সপেকশনের মাধ্যমে দেখে নিলাম যে ওনার স্কিন পিগমেন্টেশন ঠিক আছে কিনা, তারপরে অ্যাবডোমেনের সাইজ শেপ ঠিক আছে কিনা। তারপরে আমরা দেখে নিলাম হচ্ছে ভিজুয়াল ভেইন, ভিজুয়াল পালপেশন অ্যান্ড এপিগ্যাস্ট্রিক পালপেশন ঠিক আছে কিনা, এবং আম্বিলিকাস ঠিক আছে কিনা। তো আমরা যদি এক পাশ থেকে দেখি, তো সেক্ষেত্রে আমরা প্রথমে দেখব হচ্ছে ওনার অ্যাবডোমেনের শেপ ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছি ওনার অ্যাবডোমেন হচ্ছে পুরো ফ্ল্যাট শেপ, তাহলে অ্যাবডোমেন নর্মাল আছে। এবং অ্যাবডোমেন আরেক টোটাল 3 ধরনের হতে পারে অ্যাবডোমেনের শেপ। এক হচ্ছে ফ্ল্যাট শেপ, দেন হচ্ছে স্ক্যাফয়েড শেপ অ্যান্ড দেন হচ্ছে ডিস্টেন্ডেড শেপ। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওনার হচ্ছে পুরো ফ্ল্যাট শেপ আছে। দেন হচ্ছে আমরা স্ক্যাফয়েড শেপ মেনলি সাইড টু সাইড ইনভার্টেড থাকবে অ্যান্ড মাঝখানে ইনভার্টেড থাকবে, এটাকে বলা হয় স্ক্যাফয়েড শেপ। অ্যান্ড দেন হচ্ছে যদি আমরা ডিস্টেন্ডেড দেখতে পাতাম, তাহলে ডিস্টেন্ডেডের ক্ষেত্রে ওনার অ্যাবডোমেন অবশ্যই চেস্ট রিজিয়ন থেকে হাই থাকতো। সেক্ষেত্রে আমরা ধরে নিতাম যে ওনার কোনো ধরনের অ্যাবনর্মালিটি আছে। তারপরে আমরা দেখবো যে ওনার স্কিনের মধ্যে স্কিন টোন ঠিক আছে কিনা। দেখলাম স্কিন ঠিক আছে। তারপরে দেখলাম আমরা হেয়ার ডিস্ট্রিবিউশন ঠিক আছে কিনা, হেয়ার ডিস্ট্রিবিউশন আছে। তো তারপরে আমরা দেখবো হচ্ছে ওনার এখানে কোনো ধরনের ভেইন এনগোর্সমেন্ট আছে কিনা, যে এখানে কোনো ধরনের ভেইন এনগোর্সমেন্ট নেই। তারপর আমরা দেখবো আম্বিলিকাসের ক্ষেত্রে কি দেখবো আমরা, যে আম্বিলিকাস সাধারণত আমাদের হচ্ছে ইনভার্টেড অ্যান্ড হচ্ছে ইনভার্টেড থাকবে, এবং হচ্ছে এটা স্লিট থাকবে হচ্ছে ভার্টিক্যাল বরাবর। কিন্তু এনার যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সবই ঠিক আছে, স্লিট ভার্টিক্যাল বরাবর আছে এবং হচ্ছে আম্বিলিকাস ইনভার্টেড আছে, সেক্ষেত্রে এনার নর্মাল শেপ। আর যদি হচ্ছে আমাদের কখনো স্লিট ট্রান্সভার্স বরাবর থাকে, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে ওনার এখানে অ্যাসাইটিস, ফ্লুইড অ্যাসাইটিস বা প্যারাসেন্টেসিস টাইপের কোনো কিছু থাকতে পারে। আর যেহেতু ওনার স্লিট ট্রান্সভার্স নেই, তাহলে ওনার এটা নর্মাল শেপে আছে। এবং যদি আমাদের কখনো আম্বিলিকাস ইনভার্টেড থাকে, তাহলে আমরা বলতে পারতাম যে ওনার হার্নিয়াল অরিফিস থাকতে পারতো। তো হার্নিয়াল অরিফিস চেক করার ক্ষেত্রে আমরা কি দেখব? হার্নিয়াল অরিফিস চেক করার ক্ষেত্রে আমরা পেশেন্টকে প্রথমেই বলে নেব যে বাবা আপনি একটু বাম পাশে ঘুরে আপনার শুধু মুখটা বাম পাশে ঘুরে একটু কাশি দেন। হ্যাঁ, ঠিক আছে। যেহেতু আমরা দেখলাম যে ওনার আম্বিলিকাস বরাবর কাশি দেওয়ার সাথে সাথে যেহেতু কোনো ধরনের বাল্জ আউট দেখতে পাইনি আমরা, যদি বাল্জ আউট হতো তাহলে আমরা ধরে নিতাম যে ওনার হার্নিয়াল অরিফিস বা হার্নিয়া আছে। সেক্ষেত্রে যেহেতু ওনার কোনো ধরনের বাল্জ আউট দেখতে পাইনি আমরা, ওনার কোনো ধরনের হার্নিয়া নেই। তো এর মাধ্যমে আমরা ওনার হচ্ছে ইন্সপেকশন দেখলাম। তো আরও কিছু পয়েন্ট বাকি আছে, যেটা হচ্ছে যে আমরা ওনার ফ্ল্যাঙ্কস চেক করব। ফ্ল্যাঙ্কসের হচ্ছে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আপাতত ওনার ফ্ল্যাঙ্কস পুরো আমাদের চেস্ট রিজিয়ন অ্যান্ড অ্যাবডোমেন রিজিয়নের ফ্ল্যাঙ্ক পুরো নর্মাল শেপে আছে। আর যদি ফ্ল্যাঙ্ক কখনো হচ্ছে একটু ইনক্রিজ থাকতো নর্মাল চেস্ট রিজিয়ন থেকে, তাহলে আমরা ধরে নিতাম এখানে ওনার ফ্লুইড অ্যাসাইটিস বা এরকম কোনো ধরনের সমস্যা আছে। ওনার মোটামুটি শেষ আমাদের। তারপরে আমরা যাব হচ্ছে পালপেশনের ক্ষেত্রে।
পালপেশনের ক্ষেত্রে আমরা কি দেখবো, আমাদের হচ্ছে পালপেশনের ক্ষেত্রে 9টা রিজিয়ন থাকে আমাদের অ্যাবডোমেনের। এই 9টা রিজিয়নকে আমরা প্রথম যে একটা লাইনে ভাগ করি সেটা হচ্ছে ট্রান্স পাইলোরিক লাইন, তারপরে দ্বিতীয় লাইনটা হচ্ছে ট্রান্স টিউবারকুলার লাইন। তো এই 9টা রিজিয়নের আমরা যদি এক পাশ থেকে নামগুলো বলা শুরু করি, প্রথমে হচ্ছে আমরা এপাশে লেফটে দিব হাইপোকন্ড্রিয়াম, দেন হচ্ছে এপিগ্যাস্ট্রিয়াম, দেন হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়াম, দেন হচ্ছে লেফট লাম্বার, দেন হচ্ছে আম্বিলিকাস, অ্যান্ড দেন হচ্ছে রাইট লাম্বার, অ্যান্ড হচ্ছে আর লেফট ইলিয়াম অ্যান্ড হাইপোগ্যাস্ট্রিয়াম, দেন হচ্ছে রাইট আইলিয়াক। ঠিক আছে, আইলিয়াক রিজিয়ন। তো আমরা এই 9টা রিজিয়ন দেখলাম। এই 9টা রিজিয়ন বরাবর আমরা যদি ওনার হচ্ছে পালপেশনের ক্ষেত্রে আমাদের 3 ধরনের পালপেশন থাকে। একটা হচ্ছে সুপারফিশিয়াল পালপেশন, একটা হচ্ছে ডিপ পালপেশন, আর একটা হচ্ছে অর্গানালি পালপেশন বা অর্গান পালপেশন। তো সেক্ষেত্রে আমরা যদি সুপারফিশিয়াল পালপেশনটা প্রথমেই করি, এই সুপারফিশিয়াল পালপেশনের ক্ষেত্রে আমরা দেখবো যে প্রথমেই পেশেন্টকে জিজ্ঞাসা করে নেবো যে ওনার কোথাও অ্যাবডোমেনের কোথাও পেইন আছে কিনা। বাবা, আপনার অ্যাবডোমেনে কি কোথাও কোনো ধরনের ব্যথা আছে? পেটে না, কোথাও কোনো ধরনের ব্যথা নেই। সেক্ষেত্রে আমরা ওনার হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, যেদিকে আমাদের ঘড়ির কাঁটা ঘুরে তার অপোজিট দিক থেকে আমরা ওনার সুপারফিশিয়াল পালপেশন শুরু করব। এই সুপারফিশিয়াল পালপেশনের ক্ষেত্রে ওনাকে আমরা শ্বাস নিতে বলবো। শ্বাস নেবেন বাবা, আর শ্বাস নেওয়ার সময় আমরা হচ্ছে হালকাভাবে ওনার এক পাশ থেকে প্রেস করবো, আর ওনার মুখের দিকে তাকাবো যে উনি কোনো ধরনের ব্যথা অনুভব করতেছেন কিনা। আমরা দেখলাম যে পেশেন্ট কোনো ধরনের ব্যথা অনুভব করতেছে না, সেক্ষেত্রে ওনার কোনো ধরনের টেন্ডারনেস বা কোনো ধরনের টেন্ডারনেসের সমস্যা নেই। তারপরে আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার দেখার ক্ষেত্রে কি করব, আমরা দুইটা রুলস আছে। একটা রুলস হচ্ছে যে আমরা 9টা হাইপোকন্ড্রিয়ামে এক এক করে হাত দিয়ে ওনার কপালে, ফরহেডে এবং পার হাইপোকন্ড্রিয়ামে হাত দিয়ে দেখতে পারি, এইভাবে চেক করতে পারি। তারপরে আমরা ধাপে ধাপে এইভাবে নিতে পারি, অথবা একসাথে 9টা হাইপোকন্ড্রিয়াম দেখে নিয়ে, 9টা রিজিয়ন দেখে নিয়ে ওনার ফরহেড থেকে টেম্পারেচার দেখতে পারি। তো আমরা এইভাবে টেম্পারেচার দেখে নিলাম। দেন আমরা যাব হচ্ছে ডিপ পালপেশনের ক্ষেত্রে। ডিপ পালপেশনে কি হচ্ছে, ডিপ পালপেশন করার ক্ষেত্রে ওনাকে শ্বাস নিতে বলবো। বাবা, আপনি একটু জোরে জোরে শ্বাস নেন। শ্বাস নেওয়ার সময় আমরা যখনই উনি ইন্সপিরেশন নিচ্ছেন, যখনই উনি শ্বাস গ্রহণ করছেন, তখনই আমরা ওনার অ্যাবডোমেনে চাপ দিব। চাপ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই চাপটা 2 সেন্টিমিটার ভেতর পর্যন্ত যেতে হবে। যেমন বাবা, একটু শ্বাস নেন, শ্বাস নেন। যদি ওনার কোনো ধরনের অর্গানোমেগালি থাকতো, তাহলে আমরা প্রেস করার সাথে সাথে ডিপ পালপেশনের মাধ্যমে আমরা বুঝতে পারতাম। যেহেতু ওনার এই ধরনের কোনো অর্গানোমেগালি নেই, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ওনার কোনো ধরনের সমস্যা নেই। তারপরে আমরা যাব হচ্ছে অর্গান পালপেশন। এই অর্গান পালপেশন করার ক্ষেত্রে কি করব, আমরা হচ্ছে যেহেতু আমরা কি অ্যান্টিক্লকওয়াইজ শুরু করছিলাম আমাদের সুপারফিশিয়াল পালপেশন, আমরা অর্গান পালপেশনও অ্যান্টিক্লকওয়াইজ শুরু করব। সেক্ষেত্রে আমরা জানি কি আমাদের হচ্ছে এই রিজিয়নে লেফট কিডনি, তারপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে এখানে হচ্ছে স্প্লিন, দেন হচ্ছে পাশে লিভার চেক করে নেব, আর তারপরে দেখবো হচ্ছে রাইট কিডনি। তো সেক্ষেত্রে আমরা যদি প্রথমে লেফট কিডনি দেখি, লেফট কিডনির ক্ষেত্রে আমরা বাই ম্যানুয়াল যে পালপেশন, এই জিনিসটা আমরা করব। বাই ম্যানুয়াল পালপেশনের ক্ষেত্রে আমরা কি পেছনে আমার এই যে লেফট হ্যান্ড দিলাম, পেছনে লেফট হ্যান্ড দিব, দেন হচ্ছে আমার হচ্ছে রাইট হ্যান্ড দিয়ে এখানে প্রেস করব। তাও শ্বাস নেন, আপনি প্রেস করব। তারপরে আমরা এটা করলাম হচ্ছে বাই ম্যানুয়াল পালপেশন। তারপরে আমরা করব হচ্ছে ব্যালোটেবল পালপেশন। এই ব্যালোটেবল পালপেশনের ক্ষেত্রে কি করব, এই ব্যালোটেবল পালপেশনের ক্ষেত্রে আমরা শুধু হচ্ছে 2 হাত দিয়ে চাপ দিব না, সেক্ষেত্রে আমরা 1 হাত দিয়ে ফিল করব পেছনের হাত দিয়ে, আর 1 হাত দিয়ে চাপ দিব। ব্যালোটেবল পালপেশনটা কিরকম, আমরা যদি কোনো একটা ফোলা বেলুন আমাদের হাতে নেই, সেক্ষেত্রে আমরা 1 হাত দিয়ে বেলুন যদি ধরে রাখি আর আরেক হাত দিয়ে যদি প্রেস করি, তাহলে আমরা কিন্তু সেই ফোলাটা আমরা অপোজিট হাতে কিন্তু বুঝতে পারবো। ঠিক আছে, এইভাবে আমরা ব্যালোটেবল পালপেবল দেখবো। তারপরে আমরা দেখবো হচ্ছে ওনার স্প্লিন। পালপেবল করার ক্ষেত্রে আমরা কি দেখবো, যে আমাদের রাইট যে এলিয়াক ফসা, এই রাইট এলিয়াক ফসা থেকে আমরা এই পালপেট করতে করতে আমরা হচ্ছে স্প্লিন পর্যন্ত যাব। সেক্ষেত্রে আমাদের স্প্লিনের পজিশন হচ্ছে 9, 10, 11 রিপস বরাবর। তো সেক্ষেত্রে আমরা 9, 10, 11 রিপস বরাবর আমাদের এক হাত রাখবো, বাম হাত রাখলাম আমি, আর ডান হাত দিয়ে আমি হচ্ছে রাইট ইলিয়াক ফসা থেকে আস্তে আস্তে প্রেস করতে করতে যাবো। বাবা, আপনি শ্বাস নেন, এভাবে ধাপে ধাপে যাব। যদি আমরা ওনার স্প্লিনোমেগালি থাকতো, তাহলে
তাহলে আমরা অবশ্যই বুঝতে পারতাম। আর স্প্লিনোমেগালির ক্ষেত্রে অবশ্যই এটা 8 সেন্টিমিটার যদি ইনক্রিজ হয় নর্মাল শেপের সাইজের থেকে, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে ওনার স্প্লিনোমেগালি বা হাত দিয়ে পালপেট করতে পারবো। তারপরে আমরা যাবো হচ্ছে ওনার লিভারের ক্ষেত্রে সাধারণত আমরা এখানে হচ্ছে আমার রাইট ইলিয়াক ফসা থেকে আমরা ধাপে ধাপে উপরের দিকে উঠবো লিভারের 9 ইন্টারকোস্টাল স্পেস বরাবর। তাহলে আমরা বুঝতে পারবো যে ওনার লিভার সাধারণত কখন পালপেট করতে পারি। লিভার সাধারণত পালপেট করতে পারবো যদি এটা নর্মাল শেপের থেকে 3 গুণ বেশি ইনক্রিজ হয়, সেক্ষেত্রে আমরা লিভার পালপেট করতে পারবো, আর না হলে পালপেট করতে পারবো না। তো আমরা মেনলি এটা হচ্ছে রাইট ইলিয়াক ফসা থেকে শুরু করতে করতে উপরের দিকে যাব। বাবা একটু শ্বাস নেন। তাহলে আমরা দেখলাম যে ওনার কোনো ধরনের লিভারের সমস্যা নেই বা লিভার ইনক্রিজ করে নেই নর্মাল শেপের থেকে। তারপরে আমরা দেখবো হচ্ছে রাইট কিডনির ক্ষেত্রে আমরা প্রথমে বাই ম্যানুয়ালি দেখে নিব। বাই ম্যানুয়ালের ক্ষেত্রে অবশ্যই 2 হাত দিয়ে প্রেস করব। 2 হাত দিয়ে প্রেস করে দেখলাম আমরা ওনার কিডনি ঠিক আছে কিনা। তারপরে আমরা আমাদের ব্যালোটেবল মেথড দেখে নিলাম, ঠিক আছে। এক হাত দিয়ে ধরে থাকবো, আরেক হাত দিয়ে চাপ দেবো। আর এই কিডনি আমি করলাম, ঠিক আছে, কিন্তু কিডনির পজিশনটা একটু বলা ভুলে গেছিলাম আমি। পজিশন হচ্ছে কিডনির কি, এটা হচ্ছে আম্বিলিকাস থেকে 2 সেন্টিমিটার অ্যাবভ অ্যান্ড হচ্ছে 2 সেন্টিমিটার ল্যাটারালি। এটা আমাদের লাম্বার রিজন, এখানে আমাদের সাধারণত কিডনি থাকে, ঠিক আছে। তারপরে আমরা দেখবো হচ্ছে বাবার হচ্ছে ইউরিনারি ব্লাডার পালপেট করার ক্ষেত্রে আমরা কি করব, যে যদি আমাদের ইউরিনারি ব্লাডার নর্মাল পার্সনের ক্ষেত্রে বা নর্মাল মানুষের ক্ষেত্রে সাধারণত ইউরিনারি ব্লাডারের পজিশন থাকে হচ্ছে পিউবি সিম্পাইসিসের পিছনের দিকে, পিউবি সিম্পাইসিস বরাবর পিছনের দিকে। যেহেতু যাদের সমস্যা থাকে ইউরিনারি ব্লাডারের বা হচ্ছে মূত্র পথে আটকায় যায়, মূত্র হয় না, সেক্ষেত্রে ওনাদের ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি এটা নর্মাল সাইজের থেকে বড় হয়ে যায়। তখন এই সাইজটা আমাদের কোথা পর্যন্ত আসে, সেটা আমাদের সাধারণত আম্বিলিকাস, বিলো দ্য আম্বিলিকাস বরাবর চলে আসে। আর যদি বাবার কোনো ধরনের এই ধরনের সমস্যা থেকে থাকে বা ওনার মূত্রথলিতে যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা আমাদের যে এই যে আনলার সাইড আছে, এই আনলার সাইড দিয়ে আমরা হচ্ছে এখানে প্রেস করতে করতে যাব। যেহেতু আপনার কি প্রস্রাবের চাপ আসতেছে, প্রস্রাবের চাপ লাগতেছে কি এখানে প্রেস করার সাথে, যেহেতু ওনার কোনো ধরনের প্রস্রাবের চাপ ফিল হচ্ছে না, তাহলে আমরা বুঝতে পারতেছি যে ওনার ইউরিনারি ব্লাডারে কোনো ধরনের সমস্যা নেই। যদি ওনার প্রস্রাবের চাপ লাগতো, তাহলে আমরা ধরে নিতাম ওনার ইউরিনারি ব্লাডারে কোনো ধরনের সমস্যা আছে। তারপর আমরা এখানে দেখে নেব হচ্ছে প্রি অ্যাওর্টিক লিম্ফ নোড দেখার ক্ষেত্রে আমরা কি করব, যে হচ্ছে এই যে আমাদের পাল্প আছে, আঙুলের ফিঙ্গারের পাল্প, এই ফিঙ্গারের পাল্প দিয়ে আমরা প্রেস করব, 2 পাশে প্রেস করব। এইভাবে আমরা দেখে নিব ওনার প্রি অ্যাওর্টিক লিম্ফ নোড ঠিক আছে কিনা। তারপরে আমরা মোটামুটি ওনার অ্যাবডোমেনের ডিপ কি অর্গান পালপেশন শেষ করলাম। দেন আমরা চলে যাব হচ্ছে পারকাশনের ক্ষেত্রে কি করব আমরা, যে আমাদের হচ্ছে মেইনলি এখানে চেক করি আমরা হচ্ছে ডানলেস আর যে টিম্পেনিক সাউন্ড। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা প্রথমে সুপারফিশিয়াল পালপেশন শুরু করছিলাম হচ্ছে এন্টিক্লকওয়াইজ, আর আমরা এই আমাদের হচ্ছে পারকাশন আমরা শুরু করব হচ্ছে আম্বিলিকাস থেকে, ঠিক আছে, অ্যাবভ দ্য আম্বিলিকাস। এখানে মেইনলি এটা হচ্ছে আড়াই প্যাচ। আমি আপনাদেরকে পারকাশন করার ক্ষেত্রে কি করতে হবে, আমাদের যে এখানে মিড ফিঙ্গার আছে বা মিডল ফিঙ্গার, এই মিডল ফিঙ্গারের হচ্ছে এই যে প্রক্সিমাল পার্ট অ্যান্ড হচ্ছে ডিস্টাল পার্ট, এই 2টা পার্ট সাধারণত উপরের দিকে থাকবে। আর মাঝখানের যে মিড পার্টটা আছে, এটা সাধারণত আমাদের সারফেস বরাবর লাগানো থাকবে। আর অপোজিট হ্যান্ডের মিড ফিঙ্গার দিয়ে আমরা হচ্ছে এখানে প্রেস করে করে দেখবো যে ওনার কোথাও কোনো ধরনের সাউন্ড হচ্ছে ডানলেস বা হচ্ছে টিম্পেনিক আছে কিনা। তো আমরা যদি আমাদের অ্যাবনর্মালিটি থাকে, তাহলে আমরা সাধারণত হচ্ছে ডানলেস সাউন্ড পাবো, আর যদি কোনো ধরনের অ্যাবনর্মালিটি না থাকে, তাহলে আমরা টিম্পেনিক সাউন্ড পাবো সব জায়গায়। তো আমরা চেক করি। এটা সাধারণত আড়াই প্যাচ। আমাদের পারকাশন করার ক্ষেত্রে আমরা একবার রাইটে যাব, দেন তারপর আবার রাইট থেকে লেফটে যাব, দেন আবার আমরা আম্বিলিকাসে ফিরে আসব। এভাবে আমরা দেখে নিলাম ওনার পারকাশন, কোথাও কোনো ধরনের ডাল সাউন্ড বা কোনো ধরনের টিম্পেনিক সাউন্ড আছে কিনা। আমরা বাবার কোথাও কোনো ধরনের ডাল সাউন্ড পাইনি, সব জায়গায় টিম্পেনিক সাউন্ড, তাহলে বলা যায় যে ওনার অ্যাবডোমেনে তেমন কোনো সমস্যা নেই। তারপরে আমরা দেখবো হচ্ছে অসকালটেশন। এই অসকালটেশন করার ক্ষেত্রে আমরা প্রথমেই আমরা অ্যাবডোমেনকে 4টা রিজিয়নে ভাগ করে নেব। এই 4টা রিজিয়নে ভাগ করার ক্ষেত্রে প্রথমে আমরা যদি আম্বিলিকাস বরাবর একটা ট্রান্সভার্স লাইন দেই অ্যান্ড হচ্ছে আম্বিলিকাস বরাবর একটা ভার্টিক্যাল লাইন দেই, সেক্ষেত্রে এখানে 4টা রিজিয়ন পেলাম আমরা। আপার লেফট রিজিয়ন, আপার রাইট রিজিয়ন অ্যান্ড হচ্ছে লোয়ার লেফট রিজিয়ন, লোয়ার রাইট রিজিয়ন। এই 4টা রিজিয়নে আমরা
স্টেথোস্কোপ দিয়ে সাউন্ড চেক করবো। এখানে মেনলি আমরা কি ধরনের সাউন্ড চেক করি, এটা হচ্ছে আমরা বাউল সাউন্ড চেক করি। এই বাউল সাউন্ড চেক করার ক্ষেত্রে আমরা প্রথমেই দেখে নেবো যে আমাদের স্টেথোস্কোপের ডায়াফ্রাম ঠিক আছে কিনা। আমি দেখে নিলাম আমার ডায়াফ্রাম ঠিক আছে। তারপরে আমরা এন্টি ক্লকওয়াইজ আমাদের হচ্ছে বাউল সাউন্ড চেক করা শুরু করব। আমি দেখলাম বাবার সব জায়গায় বাউল সাউন্ড ঠিক আছে। তো আমাদের স্যার যদি আমাদেরকে কখনো জিজ্ঞাসা করে যায় আমাদের কোথায় এমন একটা জায়গা যেখানে সব থেকে বেশি বাউল সাউন্ড পাওয়া যায় বা সব থেকে বেশি বাউল সাউন্ড প্রমিনেন্ট, সেই জায়গাটা হচ্ছে আমাদের রাইট ইলিওসিক্যাল জাংশন বরাবর। এই রাইট ইলিওসিক্যাল জাংশন বরাবর আমাদের বাউল সাউন্ডটা হচ্ছে সব থেকে বেশি প্রমিনেন্ট। তো এই পজিশনটা কোথায়? এই পজিশনটা সাধারণত হচ্ছে আমাদের আম্বেলিকাস 2.5 সেন্টিমিটার ল্যাটারালি অ্যান্ড 2.5 সেন্টিমিটার বিলো। এখানে আমরা সব থেকে বেশি বাউল সাউন্ডটাকে প্রমিনেন্ট পাবো। তো আমরা বাউল সাউন্ড সাধারণত 5 থেকে 10 সেকেন্ড পর পর একবার করে পাওয়া যায়। তো আর যদি আমরা 2 থেকে 3 মিনিট পরেও যদি এখানে কোনো ধরনের বাউল সাউন্ড না পাই তাহলে আমরা ধরে নেব যে ওনার বাউল সাউন্ড অ্যাবসেন্ট। আর যদি বাউল সাউন্ড অ্যাবসেন্ট থাকে তাহলে ওনার সাধারণত হতে পারে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বা বলা যায় যে লার্জ ইন্টেস্টাইন অবস্ট্রাকশন, স্মল ইন্টেস্টাইন অবস্ট্রাকশন অথবা গ্যাস্ট্রিক আউটফ্লো অবস্ট্রাকশন হতে পারে। ঠিক আছে। তো এই জন্য প্রথমে তাহলে আমি একটু চেক করে নিই বাবার এখানে বাউল সাউন্ড ঠিক আছে কিনা। এখানে আমরা 2 থেকে 3 মিনিট চেক করব। যদি না পাই তাহলে আমরা ধরে নিব যে ওনার বাউল সাউন্ড অ্যাবসেন্ট। আর বাউল সাউন্ড অ্যাবসেন্ট থাকলে আমরা মনে করব যে ওনার ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বা এরকম কোনো ধরনের সমস্যা থাকতে পারে। বাবার বাউল সাউন্ড ঠিক আছে প্রমিনেন্ট জায়গায়। তারপরে আমাদের সাধারণত এই এক্সটার্নাল জেনিটালিয়ারও আমরা ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন এসব কিছুই করতে হয়। সেক্ষেত্রে আমরা যেহেতু এখানে আমরা দেখাতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা এই এরিয়াটাকে বাদ দিয়েই অ্যাবডোমেন এক্সামিনেশন করে দেখালাম। এক্সটার্নাল জেনিটালিয়ার ক্ষেত্রে আমরা সাধারণত পেনিস, স্ক্রোটাম এবং টেস্টিস এই জিনিসগুলো দেখে থাকি। তো যেহেতু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে এই জায়গাটা সব জায়গায় দেখানো সম্ভব না বা প্রপার এক্সপোজার করা সম্ভব না, তো সেই জন্য আমরা এটা স্কিপ করে আসছি। তো অবশ্যই আমাদের অ্যাবডোমেন এক্সামিনেশন করার ক্ষেত্রে আমাদের এক্সটার্নাল জেনিটালিয়া বা পেনিস, স্ক্রোটাম অ্যান্ড টেস্টিস এই সবগুলো জিনিসই চেক করতে হবে। তো আশা করি আপনারা এর মাধ্যমে উপকৃত হবেন। ধন্যবাদ সবাই।